যে আমরা যদি জিওগ্রাফির এক্সপ্লোরার হতাম, মানচিত্র যেটা রয়েছে চ্যাপ্টার 6, সেটার থেকেও কিন্তু খুব বিশাল কিছু কোশ্চেন আসে না। কিরকম টাইপের কোশ্চেনে কোন চ্যাপ্টারের বেশি আমরা ফোকাস করব সেটা বুঝে গেছি। তো এবার আমাকে বুঝিয়ে দিন যে এগুলো পড়বো কিভাবে। বড় চ্যাপ্টার পড়ার আগে একটুখানি সহজ সহজ চ্যাপ্টারগুলো আমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে, তাহলে আমাদের মাথার মধ্যে এটা চলবে যে আমরা তো অনেকগুলো চ্যাপ্টার খতমই করে ফেলেছি, শুধু একটা চ্যাপ্টারই বাকি রয়েছে। সাথে সাথে কিন্তু প্রশ্ন তোদেরকে করতে হবে। एग्जाम पे एग्जाम, एग्जाम पे एग्जाम, एग्जाम पे एग्जाम, ये तो खत्म नहीं होता। এরকমই অবস্থা তো তোদের। হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গলকে শের, কেমন আছিস তোরা? আমার ছোট ছোট রসগোল্লার পান্তোয়ারা কেমন আছে? আশা করি তোরা খুব ভালো আছিস। আমি তোদের পৌশালী ম্যাম ওরফে পৌ ম্যাম খুব খুব ভালো আছি। আজকে তোদের এই যে জিওগ্রাফির ফোবিয়াটা রয়েছে, ম্যাম জিওগ্রাফি পড়তে ভাল লাগে না, জিওগ্রাফি বুঝতে পারি না, কি করে এত বড় সিলেবাস, সমুদ্রের মতন সিলেবাস শেষ করব, বুঝতে পারছি না। ডেফিনেটলি এটার একটা সলিউশন আছে। সলিউশনটা কি? ভূগোলতে গোল হলে হবে নাকি এইরকমই পাতিহাসের জায়গায় পাতি আর ইঁদুরের জায়গায় পাতি ইঁদুর লিখে আসলে হবে বন্ধুর দেখে? না, এরকম কিছুই করতে হবে না, কি এরকম করে কাঁদতে হবে? কি করতে হবে? আজকের এই স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে যা যা বলবো সেগুলোকে ভালো করে তোদের যে পড়ার স্ট্র্যাটেজি রয়েছে বা টাইম টেবিল রয়েছে তাতে তোদের ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে করবো ম্যাম? চলো দেখা যাক। আমি তোদের পৌশালী ম্যাম, ভাল লাগছে কিনা ছবিটা ডেফিনেটলি জানাবি। আর আজকের ট্যাগলাইন, মাটি নদী বাতাস সব তোমার টিম, রিভিশন করো স্মার্টলি, তুমি হবে জিও ড্রিম। ওফ কি দারুণ না? এই কথাটা কোথাও লিখে রাখবি, যেখানে পড়ছিস স্টাডি টেবিলের কোথাও ওপরে একটা লিখে রাখবি। আর জিওগ্রাফি পড়ার সময় ডেফিনেটলি এটা মাথায় রাখবি এবং দেখবি মনে হবে ওফ আমি তো একদম জিওগ্রাফির কিং এস স্যার কে। চলো আজকের একটা জোকস নিয়ে নি, একটু অমিতাভ বচ্চন স্টাইলে বলা যাক, তাই না? কি বলছে? জিওগ্রাফি বইটা তোর কাছে এসছে, হ্যাঁ আমাকে তো তোরা শুধু পরীক্ষার আগেই দেখিস, হ্যাঁ কিন্তু তোরা কি বলছিস? তুমি কি ফেসবুক নাকি, তোমাকে সব সময় কেন দেখবো? এরকমই কোনো কথা বলছিস তো? এরকমই মনে হয় তোদের যে জিওগ্রাফির বইটা পরীক্ষার আগে, তাছাড়া কেন খুলবো ওইটা পারি না বাবা, জিওগ্রাফি হিস্ট্রিটা একটু দূরেই থাকুক, এরকমই মনে হয় না। এরকম মনে করার কিচ্ছু নেই। জিওগ্রাফিটা কি করে আমরা 14 দিনের মধ্যেই শেষ করে দেবো এরকম ভাবে, চল সেটা দেখা যাক কিভাবে করব। আজকের মন্ত্র বা আজকে আমরা কি কি করব, কি কি দেখব, কি কি জানবো, কিছুই না, আমরা জানবো ডেলি এবং উইকলি কি কি টাইম টেবিল আমাদের মেনটেন করা দরকার, কিভাবে আমরা প্রত্যেকটা দিনকে কিভাবে ছোট 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 গোল বা মাইলস্টোনে আমরা ভাগ করব সেটা দেখব। আর কি দেখব? সায়েন্টিফিক রিভিশন মেথড। দেখ, এই সায়েন্টিফিক রিভিশন মেথডটা এরকম নয় যে আমি গুগল থেকে তোদের জন্য নিয়ে চলে এসেছি, এটা আমি যখন পড়াশোনা করেছি তখন আমি এগুলোকে ফলো করেছি। আমার হায়ার স্টাডিজেও হেল্প করেছে, আমি যখন 12-এ পড়তাম, আমি যখন 10-এ পড়তাম তখনও হেল্প করেছে। এবং লাস্টে কিন্তু আমার 10-এর মার্কস তোরা অনেকবার জিজ্ঞাসা করেছিস যখন আমাদের ব্যাকলগ সিরিজ হয়েছিল যে ম্যাম আপনি জিওগ্রাফিতে কত পেয়েছিলেন, আপনি কিভাবে পড়েছিলেন, সেটাও আমি বলবো। ওটা আজকে তোদের জন্য মোটিভেশন হবে, বিকজ আমি এমন একজন স্টুডেন্ট ছিলাম যে জিওগ্রাফি একেবারে পছন্দ করতাম না, তো তার জন্য স্টে টিউনড। আচ্ছা, আর কি করব, যে কিভাবে আমরা ফুল সিলেবাসটাই কভার করব। দেখ, অনেকের মনে হয় যে ম্যাম আমার না প্রাকৃতিক ভূগোলটা খুব ভাল লাগে কিন্তু ভারতটা পড়তে ভাল লাগে না, কারুর আবার প্রাকৃতিক ভূগোল ভাল লাগে না, ভারতটা খুব ভাল লাগে, ভারতের মানচিত্র আঁকতে খুব ভাল লাগে, বা মানচিত্র পয়েন্ট আউট করতে খুব ভালো লাগে, বা এগুলো কোনোটাই ভাল লাগে না। খুব সহজ চ্যাপ্টার যেমন হচ্ছে লাস্টের 6th চ্যাপ্টারটা রয়েছে যেটাতে উপগ্রহ মানচিত্র রয়েছে, এবং যাদের বর্জ্য ব্যবস্থাপনা, এগুলো খুব ভালো লাগে, এরকম আছিস তো? কোনো চিন্তা নেই, সবকটা চ্যাপ্টারই তোদের ভালো লাগবে। কেন ভালো লাগবে, কিভাবে ভালো লাগবে, কিভাবে আমরা পড়বো সেটা আমরা দেখবো। আর কি, আর হচ্ছে কিভাবে আমরা ম্যাপ পয়েন্টিং করবো, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ 10 নম্বরের আসবেই আসবে। লাস্টে আমি তোদের অনেকগুলো হোমওয়ার্ক দেবো ম্যাপ পয়েন্টিং এর, এগুলো ডেফিনেটলি একটা করে ম্যাপ পয়েন্টিং এর জন্য যে ব্ল্যাঙ্ক ম্যাপ পাওয়া যায় কিনবি, ওর মধ্যে প্র্যাকটিস করবি। এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এরকম নয় যে আমি আমার মন গড়া দিয়ে দিয়েছি, তা নয়, প্রিভিয়াস ইয়ারে এসছে এবং এগুলো রিপিটও হয়, তো তার জন্য সেগুলো করতে হবে। কিভাবে মেমোরাইজ করবো সেটারও আমি টেকনিক তোদেরকে বলে দেবো। চল আজকে আমি একটুখানি দেখে নিই যে আমরা যদি জিওগ্রাফির এক্সপ্লোরার হতাম তাহলে আমরা জিওগ্রাফিতে কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে বেশি বেশি কোশ্চেন আসে সেগুলোকে আগে আমাদেরকে দেখতে হবে। তো সেটাই আমরা আজকে দেখে নিই। চল কি বলছে দেখ, বলছে যে যখন আমরা প্রাকৃতিক ভূগোলে যাচ্ছি
তখন সেই চ্যাপ্টার কোন তিনটে? প্রথম, সেকেন্ড অ্যান্ড থার্ড। আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টারটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে যদি পড়ে, তার থেকে কি কি আসে? তার থেকে ফার্স্টে আসে হচ্ছে এক নম্বরের যে এমসিকিউজ গুলো আছে, যেটার মধ্যে 4টে তোকে অপশন দিয়ে দেবে, সেটা 6টা আসে। আর কি আসে? আর আসে হচ্ছে তোর 9খানা ভেরি শর্ট কোশ্চেন্স আসে, সেটাও 1 নম্বরেরই আসে, বাট ওটা তোকে লিখতে হবে, ঠিক আছে। আর এসএকিউ একটুখানি লিখতে হয়, 2 নম্বরের কোশ্চেন্স আসে, হতে পারে যে ওটা দুটো আলাদা কোশ্চেন হিসেবে দিতে পারে, সেটাও দুটো আসে। আর ডেসক্রিপটিভে 3 নম্বরের আসে, একটা আসতে পারে, কখনো কখনো দুটোও আসতে পারে। আচ্ছা, এগুলো কিন্তু এরকম না এরকমই আসবে, এরকম কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে একটা ট্রেন্ড, এটাই ফলো হয় প্রায় তার জন্য দেওয়া। আচ্ছা, আর কি আছে? আর এসএ টাইপের কোশ্চেন কিন্তু দুটো আসতে পারে, বেশি করে। যেমন ফার্স্ট হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে আসতে পারে, বায়ুমণ্ডল বা বাড়িমণ্ডল, যে কোনো একটা থেকে আসতে পারে। তো এখান থেকে টোটাল মার্কস কত আসে? 32 মার্কস আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই 3টে চ্যাপ্টার বা এই টপিকটা, যেটা প্রাকৃতিক ভূগোল, দুটো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড যে চ্যাপ্টারটা আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। তো এই 3টে চ্যাপ্টারকে কিন্তু আমাদেরকে একদম বাদ দিলে চলবে না, এটাকে আমাকে সবার আগে শেষ করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে আমরা যখন পরিবেশ ভূগোলে চলে যাচ্ছি, মানে হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় 4-এ চলে যাচ্ছি, তখন সেখান থেকে কিন্তু খুব একটা বেশি কোশ্চেন আসে না। 1 নম্বরের একটা, দুটো, এখানেও দুটো, এখানে একটাই আসছে, এবং বড় কোশ্চেন আসে না, এখানে বড় কোশ্চেন আসে না। তো বড় কোশ্চেন প্র্যাকটিস করে ফালতু সময় নষ্ট করবি না। হ্যাঁ, কখনো এটা আসতে পারে যে বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের কি ভূমিকা, কখনো চলে আসতে পারে, বা এটা আসতে পারে বর্জ্য ব্যবস্থাপনা কি কি উপায় রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকার কি কি ব্যবস্থা করেছে বা কি কি উপায় নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে। এবং এটাও আসতে পারে যে তোদের যে হুগলি এবং ভাগীরথী নদীর উপরে বর্জ্যের কি প্রভাব পড়েছে। এই 3টে কোশ্চেন পড়ে যাবে, হতেও পারে আসতে পারে, বাট মোস্টলি আসে না। আচ্ছা, তো এখান থেকে কত টোটাল মার্কস আসে? 8 আসে, টোটাল মার্কস 8 আসে। তো এই চ্যাপ্টারটা আমরা সবার লাস্টে করলেও পারি, বা মাঝখানে যখন আমাদের আর ভাল লাগছে না পড়তে, জিওগ্রাফি এরকম সিচুয়েশন হয়ে গেছে, তখন আমরা এটা পড়বো। আচ্ছা, আর কি আছে ম্যাম? আর আছে হচ্ছে আঞ্চলিক ভূগোল, বা যেটাকে বলে ফিজিক্যাল ডিভিশনস, বা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে, ফিজিক্যাল ইন্ডিয়ার মধ্যে যেটা পড়ছে সেই চ্যাপ্টারটা। এবার দেখ, এর মধ্যে আমাদের কিন্তু দুটো জিনিসই পড়তে হবে। আমাদের দুটো জিনিস কি কি পড়তে হবে? একটা হচ্ছে অর্থনৈতিকটাও পড়তে হবে এবং প্রাকৃতিকটাও পড়তে হবে। এটাকে কিন্তু আমাদের একটু বেশি সময় দিতে হবে, এটাকে আমাদেরকে কি করতে হবে? একটু বেশি সময় দিতে হবে। কারণ এই চ্যাপ্টারটার থেকে যেমন কোশ্চেনও বেশি আসে, কোশ্চেনগুলো অনেক ঘুরিয়ে ফিরিয়ে আসে, অনেক একটু আমাদেরকে ভয় লাগিয়ে দেবে যে এটাও হতে পারে ওটাও হতে পারে মনে হচ্ছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? মাইনিউটলি পড়তে হবে, খুব বেশি ওটার উপরে এমফাসাইজ করতে হবে প্রত্যেকটা যে টপিকগুলো পড়ছি, এবং প্রত্যেকটা টপিকের যে যে ডেটাগুলো আমরা পড়ছি। মানে ধরে নে, যদি আমরা বলি যে কারাকোরামের উচ্চতম শৃঙ্গের নাম কি, সেটা যখন আমি পড়ছি তখন আমি যেন নামটা আমার মুখস্থ থাকে, তার উচ্চতা কত, তার দৈর্ঘ্য কত, এটা যেন আমাদের মনে থাকে। আচ্ছা, এবার এখানে সেম ভাবে এই যে উপরের যে প্যাটার্নটা ফলো হয়েছে, সেম ভাবে এরও প্যাটার্ন সেরকম ভাবেই ফলো হয়, যেরকম ভাবে প্রাকৃতিক ভূগোলে ফলো হয়েছে। তো এখান থেকেও প্রায় 32 মার্কস আসে। আচ্ছা, এরপর কি আছে? এরপরের যে চ্যাপ্টারটা আছে, যেটা 6th চ্যাপ্টার, এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে 6th চ্যাপ্টার, সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্রিক মানচিত্র, যেটা রয়েছে চ্যাপ্টার 6। সেটার থেকেও কিন্তু খুব বিশাল কিছু কোশ্চেন আসে না, বড় কোশ্চেন তো একেবারেই আসে না বলা হয়, বড় কোশ্চেন একেবারেই আসে না বলা হয়। তাও একটা জিনিস জেনে যাবি, সেটা হচ্ছে জিও স্টেশনারি এবং যেটা হচ্ছে সান সিঙ্ক্রোনাস যে স্যাটেলাইট আছে, দুটোর যে ডিফারেন্স সেটা জেনে যাবি। আচ্ছা, আর কি কি আসে? এই সেম দেখবি যে এখানে দুটো কোশ্চেন আসছে, এখানে হচ্ছে দুটো কোশ্চেন আসছে, এখানে একটা কোশ্চেন আসছে, এখানে একটা কোশ্চেন আসছে। তো এটাও 8 মার্কসেরই মতন আসে। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানচিত্র। ঠিক আছে, মানচিত্র কেন? মানচিত্র এতটা ইম্পর্টেন্ট বিকজ মানচিত্রতে এরকম নয় যে এসএকিউ এমসিকিউ পড়ে যেতে হচ্ছে, বাট মানচিত্র তোমাকে জানতে হবে। 10টার মধ্যে তুমি 5টা করে আসলে 5ই পাবে, 10টার মধ্যে 10টা যদি তুমি ঠিক করে আসো, তুমি 10-এ 10 পেতে পারো। এখানটাই হচ্ছে আসল নাম্বার তোলার জায়গা। তোর যদি জিওগ্রাফি মুখস্থ নাও থাকে, তাও তুই 10-এ 10 পেতে পারিস যদি তোর মানচিত্র ভালো করে প্র্যাকটিস করা থাকে। তো মানচিত্রে কত আসছে? 10 আসছে। তো চল, এবার আমরা তো প্যাটার্নটা বুঝে গেছি ম্যাডাম, যে কোথা থেকে কত কিরকম টাইপের কোশ্চেন আসে বুঝে গেছি, কিরকম টাইপের কোশ্চেনে কোন চ্যাপ্টারের বেশি আমরা ফোকাস করব সেটা বুঝে গেছি। তো এবার এটা আমাকে বুঝিয়ে দিন যে এগুলো পড়বো কিভাবে। চল 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 চল, আমার সবাই
অনেকে বলিস যে ম্যাম আপনি তো এটা বলেন না যে কোন চ্যাপ্টারটার উপরে বেশি ফোকাস করবো, আপনি তো সবই পড়িয়ে দিচ্ছেন বা আমাদেরকে তো সবই পড়তে হবে মনে হচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি সবই পড়তে হবে, কিন্তু কোনটাতে বেশি সময় দিতে হবে কোনটাতে কম দেখে নিচ্ছি। দেখ বলছে দিন যেটা হচ্ছে প্রথম দিন এবং সেকেন্ড দিনকে আমরা কি পড়বো, প্রথম দিন এবং সেকেন্ড দিনকে আমরা পড়বো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ, এটা পড়বো। দ্বিতীয় দিনে যখন চলে যাব তিন নম্বর দিনে, সেদিনকে একটা দিনেই আমরা বায়ুমণ্ডলটা খতম করে ফেলবো, একদম শেষ করে ফেলবো সেদিনকেই। কেন করে ফেলবো, কিভাবে করে ফেলবো ম্যাম? দেখ বায়ুমণ্ডলটা পড়ার জন্য যদি তোদের মনে হয় যে বইয়ে অনেক কিছু লেখা আছে, এত কিছু কি করে একদিনে শেষ করব, কোনো সমস্যা নেই। তোরা কি করবি, আমার যে ব্যাকলগ সিরিজ ক্লাসটা আছে সেটা দেখতে পারিস এবং ওটা দেখে ওটার থেকে নোটস বানাবি বই থেকে, তারপরে দেখবি কি কি আছে, এবং যদি তোদের কাছে আরো কিছু কোশ্চেন্স থাকে যেটা স্কুল থেকে করিয়েছে বা আমরা যেগুলো করিয়েছি সেইগুলোর ওপরে ফোকাস করে পড়লেই হয়ে যাবে। আচ্ছা ডে 4-এ কি করব, বাড়িমণ্ডল চ্যাপ্টারটা পড়বো। ডে 5-এ কি পড়বো, বর্জ্য ব্যবস্থাপনা, যেমন উদাহরণ দিয়ে আর সমস্যা সমাধান। দেখ যেরকম ফার্স্ট হচ্ছে কি যে এই বায়ু দূষণ ঘটাচ্ছে, এর কিভাবে আমি সমস্যাটাকে বদলাতে পারি সেটাও একটুখানি জেনে নেব, হতে পারে এরকম প্রশ্ন চলে আসলো, ঠিক আছে। আচ্ছা ডে 6-এ কি পড়বো, এবার দেখ আমরা কিন্তু এই যেটা হচ্ছে চ্যাপ্টার 4, এটা কি চ্যাপ্টার 3, এটা কি চ্যাপ্টার 2, আর এটা কি আছে চ্যাপ্টার 1 আছে, ঠিক আছে। তো আমি চ্যাপ্টার 1-এ পড়ে 2, 3 and 4 পড়ার পরেই হট করে দেখ আমরা চ্যাপ্টার 6-এ চলে এসেছি, চ্যাপ্টার 6-এ চলে এসেছি। কেন চলে এসেছি, তার কারণ হচ্ছে বড় চ্যাপ্টার পড়ার আগে একটুখানি সহজ সহজ চ্যাপ্টারগুলো আমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে, তাহলে আমাদের মাথার মধ্যে এটা চলবে যে আমরা তো অনেকগুলো চ্যাপ্টার খতমই করে ফেলেছি, শুধু একটা চ্যাপ্টারই বাকি রয়েছে, কোনটা, চ্যাপ্টার 5 বাকি রয়েছে। চ্যাপ্টার 5টা পড়ার জন্য আমাদেরকে বেশি সময় দিতে হবে, কি করব 7, 8 2 দিন আমরা কি পড়বো, দেখ ভৌগোলিক জিনিসটা পড়বো, ভৌগোলিক বা প্রাকৃতিক, এখানে আমি লিখে দিচ্ছি প্রাকৃতিক ভারতটা আমরা পড়বো। আমরা স্পেশালি কি পড়বো, প্রাকৃতিক ভারতটার উপরে 2 দিন ধরে ফোকাস করে ভালো করে পড়বো। প্রথমে আমরা ভূমিরূপগুলো পড়বো, মানে প্রাকৃতিক যে ডিভিশনস ভাগগুলো রয়েছে, যেমন ফিজিক্যাল ডিভিশনসের মধ্যে কি কি রয়েছে, যেমন হিমালয় রয়েছে, দেন সমতল রয়েছে, দেন দ্বীপপুঞ্জ আছে, হ্যাঁ মালভূমি আছে, এগুলো পড়বো। এরপরে কি করব, দেখ এটা পড়ার পরে না আমাদের আর তখন মনে হবে কি আর পড়াশোনা করবো না, আর নতুন কিছু পড়তে ইচ্ছা করছে না, ছেড়ে দিই এরকম মনে হবে। তখন আমরা কি করব, আগে যেগুলো পড়েছিলাম ওগুলো আমরা ভুলতে শুরু করেছি, তো তাই জন্য ওগুলো রিভিশন করব। আমরা কিন্তু অর্থনৈতিকে তখনও যাব না, তখন কি করব বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপের ফুল রিভিশনটা দিয়ে দেবো, ফুল রিভিশন দিয়ে দেবো। আচ্ছা এবার তারপরে কি করব, তারপরে দেখ তারপরে যেহেতু এটা রিভিশন দিয়ে দিয়েছি, তো আমাদের এবার এই দুটো চ্যাপ্টার বাকি রয়েছে, এই দুটো চ্যাপ্টারের রিভিশন দেব, সাথে সাথে কিন্তু প্রশ্ন তোদেরকে করতে হবে, প্রশ্নের অ্যান্সার্স করা জানতে হবে, প্রশ্নগুলো যে এতদিন ধরে যা যা প্রশ্ন করেছি স্কুলে পড়িয়েছে, বা সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সারসাইজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবি, দেখবি আশা করি পারবি। আচ্ছা এরপর কি করব, এই যে ভারতের এটা পড়ে নিয়েছি সেটার কি করব আমরা রিভিশন দেব, সেটার আমরা রিভিশন দিয়ে দেবো। দেওয়ার পরে কি করব, মানচিত্রে চলে আসবো, মানচিত্রতে এইবার কিন্তু আমরা এটা করব না যে আমরা অর্থনৈতিক তো ম্যাম পড়িনি তাহলে মানচিত্র প্র্যাকটিস করবো না, না এরকম কোনো ব্যাপার নেই। অর্থনৈতিক ছাড়া যে মানচিত্রগুলো প্র্যাকটিস করার আছে, মানে প্রাকৃতিক থেকে যেগুলো আসে, পর্বত, নদী, মালভূমি, দ্বীপপুঞ্জ, হ্যাঁ না, এগুলো আমরা প্র্যাকটিস করবো। এটা মেনলি কি করব, প্রাকৃতিক থেকে করব, এটা মেনলি আমরা প্রাকৃতিক থেকে করব। আচ্ছা এরপর কি করব, এরপর হচ্ছে আমরা অর্থনৈতিকটাকে রিভিশন দেব, অর্থনৈতিকটা পড়বো এবং রিভিশনও দেব একদিনে। আচ্ছা কারণ অর্থনৈতিকটা খুব বিশাল ডিফিকাল্ট নয়, অর্থনৈতিকের যখন রিভিশন দেব তার সাথে সাথে কিন্তু প্লাস আমি লিখে দিচ্ছি এর সাথে কিন্তু এটার ম্যাপ পয়েন্টিংও আমাদেরকে করতে হবে, এর সাথে আমাদের ম্যাপ পয়েন্টিংটাও করতে হবে। কিভাবে ম্যাপ পয়েন্টিংটা করব ম্যাম, দেখ আমরা যখন ফসলে যাব, আমরা ফসলটা পড়বো, তখন আমরা জানবো যে ধান আছে, গম আছে, মিলেট আছে, যেমন হচ্ছে তোর আখ আছে,
তুলো আছে, এগুলো আমরা জানি, চা আছে, কফি আছে। এবার এদের আমাদের দেখে নেব ভারতের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে আছে, কোন কোন রাজ্য আছে, সেই সেই রাজ্যগুলোকেই ম্যাপ পয়েন্টিং করা শিখে যাব, হয়ে যাবে। সেম ভাবে যখন আমরা চলে যাব শিল্পতে বা পরিবহনে, তখনও আমরা কিন্তু এইভাবেই করব, যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো নামগুলো না জানলেই নয়, শুধু সেগুলোই প্র্যাকটিস করব, বিকজ এর বাইরে তোদেরকে হট করে কোনো কিছু দিয়ে দেবে না, ঠিক আছে, তোরা ইউপিএসসি দিচ্ছিস না। আচ্ছা, তারপরে কি ভারতের এবার ফুল রিভিশন করব। দেখ, ভারতের ফুল রিভিশন যখন করব তখন কি আমরা এখানে অলরেডি ভারতের এই যে রিভিশনটা, এটার মধ্যে আমরা কি করেছি, প্রাকৃতিক রিভিশন দিয়েছি, আমরা এখানে প্রাকৃতিক পড়েওছি, তার মধ্যে রাজনৈতিক এবং নদী এগুলোও পড়েছি, আবার এখানে আমরা অর্থনৈতিকও পড়েছি। তো এই যে তিনটে আমরা পড়ে নিয়েছি, এরপর রিভিশন দেওয়াটা খুবই ইজি। রিভিশন যখন দেবো তখন কিন্তু ম্যাপ পয়েন্টিং আমি যে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো করবি তোরা। আচ্ছা, এরপর কি হবে, চূড়ান্ত রিভিউ বা চূড়ান্ত রিভিশন বলতে পারি আমরা, যেটা ডে 14-এ দেবো। একটা দিন 10 ঘন্টা যদি তোরা এই পুরো যা পড়েছিস সেই 13 দিনে পুরোটা যদি তোরা রিভাইজ করতে পারিস, এনাফ এনাফ এনাফ। টেস্ট শুধু বলে কিছু নেই, টেস্টে 95% জাস্ট এরকম তুলি মারবি আর চলে আসবে জিওগ্রাফিতে। তার কারণ এরকম কোনো হার্ড অ্যান্ড রুলস নেই যে না ম্যাম আমি এরকম ভাবে পড়লে এতটা পড়ে গেলেই আমার হবে। যতটুকু পড়বি যদি তোরা মেমোরাইজ করতে পারিস, যদি মনে থাকে, যদি পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে আসতে পারিস, তবেই তোরা ভালো নম্বর পাবি। আচ্ছা, তো এরপর আমরা কি করি, আমরা চলে আসি যে আমাদের যে সায়েন্টিফিক মেথডস গুলো আছে না, সেগুলোতে। সায়েন্টিফিক মেথডস এগুলো কি, এগুলো হচ্ছে সায়েন্টিফিক মেথডস। সায়েন্টিফিক মেথডস এর মধ্যে যেটা আমি একেবারেই স্টার করব, যেটা আমি সবসময় ফলো করি, সেটা হচ্ছে এটা আর এটা। ওকে, এই দুটো জিনিস কেন আমি বলছি তার কারণ দেখে নে। ফার্স্ট হচ্ছে পোমোডোরা টেকনিক, এটাকে বলে পোমোডোরা টেকনিক। এই জিনিসটা কি করে, এই জিনিসটা যেটা হচ্ছে যে যদি তুই 1 ঘন্টার ভাবিস যে 1 ঘন্টা পড়বো, কি করবি, ফোনের মধ্যে পোমোডোরার কোনো এরকম অ্যাপও পাওয়া যায় যেখানে পোমোডোরা টেকনিকটা ইউজ করতে পারিস, মানে টাইম টেবিলটা ফলো করার জন্য। ওখানে 50 মিনিট হচ্ছে পড়বি, 50 মিনিট পড়বি আর 10 মিনিটের ব্রেক নিবি। এবার ব্রেকের মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বন্ধুদের সাথে ফালতু চ্যাট এগুলো করবি না, এগুলো করবি না। 10 মিনিটে কি করবি, নিজের মাথাতেই নিজে ঘোরাবি যে আমি কি ভাবে ওই যে পড়লাম ওগুলোকে যদি আমাকে শর্টে লিখতে হয় আমি কিভাবে লিখবো, বা আমি শর্টে লিখারও চেষ্টা করে নিবি, সেটা করতে পারিস। হ্যাঁ, টয়লেটে যেতে পারিস, মাকে বলতে পারিস মা খেতে দাও, হ্যাঁ খাবার খাবি, তা এগুলো করতে পারিস। বাকি অন্য কিছু করিস না, একটু মাথাটাকে শান্ত করে বসবি, চাইলে তোরা গান শুনে নে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভ রিকলটা কি করে করব আমরা, অ্যাক্টিভ রিকলটা এরকম ভাবে করব, যখন একটা চ্যাপ্টার তোর কমপ্লিট হয়ে যাবে তখন তুই নিজেকেই নিজে প্রশ্ন করবি যে বলো তো গিরিপথ কি, বলো তো ক্যানিয়ন কি, বলো তো আমাকে যে এই যে সমুদ্র যে লেভেলটা বাড়ছে তার জন্য সুন্দরবনে কি কি প্রভাব পড়ছে বলো তো। নিজেকেই নিজে প্রশ্ন করবি অ্যাজ আ টিচার, এবং নিজেই নিজের উত্তর দিবি। যদি তোর মনে হয় তুই কি করবি, আয়নার সামনে দাঁড়িয়ে বলবি, দেখবি যখন উত্তর দিতে যাবি অনেক কিছু ভুলে গেছিস, অনেক পয়েন্ট ভুলে গেছিস, অনেক পয়েন্ট গোছাতে পারছিস না। লেখার সময় কিন্তু আমাদেরকে রিকল করতে হয়, মানে আমাদেরকে মাথার থেকে আনতে হয় কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। তো এই জিনিসটার জন্য আমাদের অ্যাক্টিভ রিকলটা করাটা খুব দরকার। তাছাড়াও স্পেসড রিপিটেশন আছে, বারবার একই চ্যাপ্টার্স যদি না পড়তে ইচ্ছা করে ছোট ছোট রিভিশন করে নেব, যে কোনো কিছু পড়ার আগে আগে যেটা পড়েছি সেটা একটু রিভাইজ করে নেব। ইন্টারলিভিং যেটা রয়েছে সেটা কিছুই না, অনেকগুলো টপিক একসাথে করা। দেখ, আমি যে জিওগ্রাফিটা বলেছি তার মানে এটা না যে সারাদিন ধরে তোরা জিওগ্রাফি পড়বি, এর সাথে সাথে অন্য চ্যাপ্টার্সগুলোও পড়বি অন্য সাবজেক্টের, তখন এই ইন্টারলিভিংটাও হয়ে যাবে। আর কি বলছে যে যে চিত্র, ম্যাপ, নোটস একসাথে যখন তুই ব্যবহার করবি তখন তোদের ইজি হবে। যে আমি যে ব্যাকলগ সিরিজটা করিয়েছি তার নোটসটা লিখবি, তোরা নিজেরাই খাতায় লিখবি ছোট ছোট করে, তার সাথে সাথে তার পাশে এঁকে। দেখ, আমি তোদেরকে একটা জিনিস দেখাই যেরকম ভাবে আমরা করতে পারি। আমরা যদি ধর গিরিখাত লিখতে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, আমাদেরকে গিরিখাত লিখতে দিয়েছে, আমি এরকম করে লিখবো, দেন আমরা এরকম করে একটা বক্স টেনে রেখে দেবো। এরপর এখানে কি করব, এখানে সংজ্ঞাটা লিখব, ঠিক আছে, তারপরে এখানে বৈশিষ্ট্যটা লিখব, এরকম 1 2, ঠিক আছে, তারপরে আমরা এরকম করে উদাহরণটা লিখব, ঠিক আছে। দেন এখানে কি করব, এখানে আমরা চিত্রটা দেব,
তার চিত্রটা আমরা দেব। এটা হচ্ছে টেকনিক কোনো কিছু লেখার। আচ্ছা, এবার ধর বড় প্রশ্ন আসলো, তাহলে কি হলো, এই জায়গার সংজ্ঞার জায়গায় এটা কি হয়ে যাবে, সংজ্ঞার জায়গায় এটা হয়ে যাবে হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশন টাইপের হয়ে যাবে, এটা আমাদের ইন্ট্রোডাকশন হয়ে যাবে, তাই তো, বা সূচনা বলতে পারি আমরা, এটাকে সূচনা বলতে পারি। তো এটা আমরা লিখবো, তারপরে সেম বৈশিষ্ট্য উদাহরণ দেওয়ার পরে একটা উপসংহার চলে আসবে, উপসংহার চলে আসবে, ঠিক আছে, উপসংহার চলে আসবে, সেটাও আমরা লিখে দেবো। ঠিক আছে, আমরা বুঝে গেলাম কিভাবে 3, 5 ছোট কোশ্চেনে তো এগুলো কোনো ম্যাটার করে না যে কিরকম ভাবে লিখছিস, ছবি আঁকার চেষ্টাটা সব জায়গায় চেষ্টা করবি করার যতটা সম্ভব। আর যদি নাও পারিস না, অ্যাটলিস্ট বক্সটা টেনে রেখে দিবি, যদি লাস্টে একটুও সময় থাকে দেখবি তাড়াহুড়ো করেও পেন্সিল দিয়ে এঁকে দিবি। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে বাবা, পেন দিয়ে আঁকা চলবে না, পেন্সিল দিয়ে আঁকতে হবে, পেন্সিল দিয়েই পয়েন্টিং করতে হবে। কালারফুল পেন দিয়ে করিস না, যখন পরীক্ষা দিতে যাবি ব্ল্যাক আর ব্লু ছাড়া কিছু ইউজ করবি না। এই যে গিরিখাতটা লিখবি, এটা ব্ল্যাক কালি দিয়ে লিখবি, সংজ্ঞা লিখবি না, মানে এই সংজ্ঞাটা যখন লিখবি তখন তো ব্লু কালি দিয়ে লিখবি, বাট এই সংজ্ঞা নামটা লেখার দরকার নেই। বৈশিষ্ট্য, এই যে এই জিনিসটা লিখবো আমরা যখন, তখন আমরা এই জিনিসটাকে কিভাবে লিখবো, এই জিনিসটাকেও আমরা ব্ল্যাক কালি দিয়ে লিখবো। উদাহরণ, এটা আমরা ব্ল্যাক কালি দিয়ে লিখবো। উপসংহার, এটা আমরা ব্ল্যাক কালি দিয়ে লিখতে পারি, উপসংহার লেখার দরকার পড়ে না জিওগ্রাফিতে। আচ্ছা, এবার কি, এবার দেখে নে, এবার আমি দেখাচ্ছি যে জিনিসটা, যে এটা হচ্ছে একটা ম্যাপ পয়েন্ট, এটা তো ম্যাপটা তো করা আছে, আমাকে ধর কোনো একটা ম্যাপ পয়েন্টিং দিয়েছে, এর মানে কি আমি এখন খুঁজতে বসবো কোথায় আছে, কিরকম ভাবে আছে, না, দরকার নেই। যেমন সিম্পল বলছি, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গে ধরে নেই এখানে আমার সুন্দরবন জায়গাটা যদি আমি পয়েন্ট আউট করতে চাই, তো আমি এই জায়গাটা সুন্দরবন পয়েন্ট আউট করে দিলাম। একদম অ্যাকুরেট যে হতে হবে, একদম অ্যাকুরেট যে তোরা পারবি তাও নয়, কিন্তু কিন্তু পশ্চিমবঙ্গের জায়গায় অন্ধ্রপ্রদেশে গিয়ে সুন্দরবন লিখে চলে আসিস না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আর দেখেন এখানে কিছু আমি হোমওয়ার্কস দিয়েছি, হোমওয়ার্কস মানে হচ্ছে যে এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, যেরকম যেরকম সাতপুরা পর্বত, এখানে দেখে নে নীলগিরি পর্বত, তার মানে বুঝতে পারছি পর্বত থেকে একটা আসবেই। তারপরে দেখেন এখানে নর্মদা নদী, এখানে দেখ তাপ্তি নদী, তার মানে বুঝতে পারছি নদী থেকেও একটা আসবে। আচ্ছা, এই দেখ বৃষ্টিপাত যুক্ত, বছরে দুবার যেখানে বৃষ্টিপাত হয় সেখানে কৃষ্ণ মৃত্তিকা, এটা মাটির থেকে আসছে। সর্বনিম্ন জনঘনত্ব, মানে এটা পপুলেশন থেকে আসছে। তারপরে কি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এটা শিল্পকেন্দ্র থেকে আসছে। ধান উৎপাদক, ভারতের ধান উৎপাদক পূর্ব ভারতের, এটা জিজ্ঞাসা করেছে। তারপর পশ্চিম ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশন থেকে আসছে। এটা বন্দর, এটাও ট্রান্সপোর্টেশন। দেখ প্রশাসনিক শহর, এটা আসছে হচ্ছে আমাদের ওই পলিটিক্যাল জায়গা থেকে। আচ্ছা, এখানে দেখ পেট্রো রসায়ন, যেটা পেট্রোকেমিক্যাল থেকে আসছে, এটাও সর্বাধিক। এই দেখ আগের বারে কি এসেছিল, এটা বোধহয় 2017, এটা 2018 দেখাচ্ছে, এটা সর্বনিম্ন এসেছিল, এখানে সর্বাধিক এসে গেছে, এরকম ভাবেই আসে, ঠিক আছে। এরপরে দেখ আবার এখানে শিবালিক পর্বত, এখানে কৃষ্ণা নদী, এখানে বিন্ধ্য পর্বত, এখানে লোকতাক লেক, এখানে মহানদী, ঠিক আছে। তো লোকতাক লেকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি, লোকতাক লেক এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আসে। তাছাড়া কি আছে, তাছাড়া আছে হচ্ছে আরাবল্লী পর্বত, নর্মদা নদী, দেখ আবার এসছে, এক সেকেন্ড, নর্মদা নদী আবার এসছে, নর্মদা নদী আবার এসছে এখানে। তারপরে দেখ লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল এসছে, আরাবল্লী এসছে, বিন্ধ্য পর্বত আবার এসছে, দেখ কাবেরী নদী এসছে। তার মানে নদী আর পর্বত একটা করে দেবেই দেবে, একটা করে তোদের যে ইঞ্জিনিয়ারিং বল বা পেট্রোকেমিক্যাল বল, হ্যাঁ, বা লৌহ ইস্পাত বল, এগুলো থেকে আসবেই আসবে। এটা বুঝে গেলাম যে মাটির থেকে একটা আসবে, যে কোনো মাটির একটা অঞ্চল দেবে, কোনো একটা জায়গার হয়তো ধান বা গম বা মিলের মানে কোনো ফসল একটা দেবে, এটা আমরা বুঝে গেছি, এটা আমাদের ট্রেন্ড, আমরা বুঝে গেছি। আচ্ছা, এবার আমি তোদেরকে একটা মোটিভেশন জাস্ট 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। যখন আমি মাধ্যমিক দিই তখন আমি মাধ্যমিক পরীক্ষার টেস্টে খুবই খারাপ নম্বর পাই। খুবই খারাপ কেন, খুবই খারাপ মানে এরকম না যে ফেল করে গেছিলাম, ডেফিনেটলি ঠিকঠাক পেয়েছিলাম, আর আমি ওই 50 মতন পেয়েছিলাম বোধহয়, টাই আমার মনে আছে, বাট স্কুলে ওরকম ভাবে রেজাল্ট দিত না, জাস্ট পাস করেছি কিনা জানিয়ে দিত। তো আমি ওই কম নাম্বারটা পেয়েও তারপরে যখন আমি মাধ্যমিক দিই, আমার মাধ্যমিকের রেজাল্টে ছিল 86 পেয়েছিলাম আমি। কেন, কারণ আমি 1 সপ্তাহ পড়েছিলাম। যদি আমি আরো ভালো পড়তাম, তোদের মতন ভালো ভালো 95, 98, 99 পেয়ে যেতাম, যেটা আমি সায়েন্সে পেয়ে গেছিলাম, কিন্তু আমি জিওগ্রাফিতে একটু কম পেয়ে গেছিলাম, জিওগ্রাফি আমি পড়তে পারতাম না, মানে আমি বুঝতাম না, কারণ অত ভালো টিচার হয়তো আমি পাইনি, বা টিচার বোঝাতো আমি বুঝতে পারতাম না। তাই জন্য তোদের কাছে এত রিসোর্সেস আছে, তোদের কাছে আমরা আছি অ্যাজ আ মেন্টার, আমাদের সাথে তোরা কথা বলতে পারছিস, আমরা তোদেরকে এতটা গাইড করছি, তোদের কাছে মা বাবা আছে,
পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এরাও ডেফিনেটলি কিছু না কিছু গাইড করছে। তো তোদের কাছে একটাই রিকোয়েস্ট যে যা পড়বি, যতটুকু পড়বি সলিড পড়বি, নোটস বানাবি, সেটাকেই বারবার করে রিভাইজ করবি এবং পরীক্ষার আগে বেশি কিছু নতুন পড়ার চেষ্টা করবি না। যেটুকু পড়বি ভালো করে পড়বি। এবং আমি যে স্ট্র্যাটেজিটা বললাম বিশেষ করে পোমোডোরা টেকনিকটা, সেটা হচ্ছে কি আমরা যখন যেটা পড়ছি যদি তুই ওটা 1 ঘন্টা না করে 30 মিনিটসের করিস তাহলে 25 মিনিট পড়বি, 5 মিনিটের ব্রেক দিবি, 50 মিনিট পড়বি, 10 মিনিটের ব্রেক দিবি, এভাবে পড়বি এবং বারবার নিজেকে প্রশ্ন করবি, নিজেই সেটার উত্তর দিবি। তাহলে দেখবি কোনো রকম সমস্যা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, খুব ভালো রেজাল্ট হবে। আর দেখা হচ্ছে তোদের সাথে খুব তাড়াতাড়ি। বাই।